তোমাকে ছাড়া বাঁচবো না রুদ্র, প্লিজ প্লিজ, তুমি আমার সাথে এরকম করো না। আমি আমি তোমাকে অন্য কোনো মেয়ের সাথে সহ্য করতে পারি না। প্লিজ ছাড়ো চন্দ্রা। আর তুমি যাকে অন্য কোনো মেয়ে বলছো সে কিন্তু আমার স্ত্রী। আমি জানি সে তোমার স্ত্রী, কিন্তু ওর সাথে আমি তোমাকে সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়। তোমার সম্পর্ক শুধু আমার সাথে থাকবে, তুমি আমার, ব্যাস তুমি আমার। চুপ করো চন্দ্রা। প্লিজ আমাকে ছেড়ে যেও না রুদ্র, আমি তোমায় বড্ড ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে মরে যাবো রুদ্র, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি না অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু হারিয়ে তোমাকে পেয়েছি, আমি আর তোমাকে হারাতে পারবো না। চন্দ্রা প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে আমার কথা শুনতে হবে। আমি আমার জীবনের সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি, জানো তো। আমি আমার ভালোবাসার মানুষটিকে কিছুতেই হারাবো না রুদ্র, প্লিজ তুমি এরকম করো না প্লিজ। চন্দ্রা কেন এরকম করছো? আর তোমার আমার এই সম্পর্কের জন্য আমি তোমাকে, দোয়েলকে, কাউকে সুখী রাখতে পারিনি। ঠিক একই কারণে আমি নিজেও সুখী হইনি। ঠিকই হতে তুমি ঠিক সুখী হতে, জানো তো। আসলে কি বলতো, দোয়েল আমাদের জীবনে চলে এসে আমাদের জীবনটা শেষ করে দিয়েছে। আমরা খুব ভালো থাকতাম একসাথে। আমি তোমাকে ছাড়বো না, জানো তো, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তুমি আমার, ব্যাস তুমি আমার, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমি অন্য কারোর সাথে তোমাকে আমি শেয়ার করতে পারি না, আমি পারি না তোমাকে শেয়ার করতে রুদ্র, প্লিজ। আই লাভ ইউ রুদ্র, আই লাভ ইউ রুদ্র, প্লিজ। চন্দ্রা আমাকে ছাড়ো। শোনো, দরজা খোলা, যে কেউ ঢুকে আসতে পারে। ঢুকবে, যে ইচ্ছে ঢুকুক, সবাই জানে তোমার আমার কি সম্পর্ক। আমি তো তোমার স্ত্রী হতাম, তাই না? আমার তো তোমার স্ত্রী হওয়া উচিত ছিল রুদ্র, সত্যি বলো। হয়তো উচিত ছিল, কিন্তু এখন তো তুমি আমার স্ত্রী নও। কেন এরকম করছো? করছি কারণ আমি তোমাকে ভালোবাসি রুদ্র, তুমি শুধু আমার, শুধু আমার। চন্দ্রা প্লিজ আমাকে ছাড়ো। আমি সারা জীবন এইভাবে তোমাকে আঁকড়ে ধরে রাখবো, তোমাকে আমি ছাড়বো না রুদ্র। ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবেসেছি আমি তোমায় ছাড়বো না, তুমি শুধু আমার, তুমি আমার রুদ্র। তুমি আমাকে কত ভালোবাসতে এক সময়, কেন তুমি এরকম হয়ে গেলে বলো তো? কেন তুমি এত দূরে চলে গেলে আমার কাছ থেকে? বলো না প্লিজ রুদ্র, বলো। কে বোঝাবে আমাকে? তুমি বলো না, তুমি না বোঝালে কে বোঝাবে? তুমি শুধু আমার, আমি তোমাকে ছাড়বো না। তুমি বলো, তুমি আমাকে কেন ভালোবাসো? আর বলো না, কি হয়েছে? কি হলো? ছাড়ো। আমি কি করলাম তুমি বলো, আমাকে একটু বুঝিয়ে দাও, আমি কোথায় ভুল করলাম?
বলো প্লিজ। তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমাকে আমি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। I love you, রুদ্র। তুমি শুধু আমার, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আমি তোমাকে দিদি, আয়। তুমি কি ব্যস্ত আছো? কি বলবি বল। বলছিলাম কি, অপর্ণা আর সৈকতের এই ব্যাপারটা এভাবে ছেড়ে রাখাটা বোধহয় ঠিক হচ্ছে না। কি বলতে চাইছিস তুই? তুমি বুঝতে পারছো না দিদি? আমার তো মনে হয় ওরা দুজনে কেউই এই ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারছে না। তোর এমন ধারণা হলো কেন? আমি তো প্রায় অপর্ণার সঙ্গে কথা বলি, আজকালও কিরম মন মরা হয়ে থাকে। আর তাছাড়া দিদিভাই, এটাও তো ঠিক যে ওরা একই বাড়িতে থাকবে অথচ ওদের দুজনের মধ্যে স্বাভাবিক সম্পর্ক থাকবে না। এটা কি চাস তুই? মানে সৈকত তোর ছেলে, তুই তার কথা না ভেবে অপর্ণার দিকে এত খেয়াল রাখছিস কেন? তাছাড়া আমরা যেটা করছি সেটা গুরুদেবের নির্দেশ মেনেই করছি। তুই কি চাস গুরুদেবের নির্দেশ অমান্য করে সৈকত আর অপর্ণা একসঙ্গে থাকুক? না দিদি, আমি তা বলছিলাম না। আমি বলছিলাম যে তুই কি বলবি সেটা আমার জানা হয়ে গেছে। সুতপা সৈকত তোর ছেলে, তার ভালো মন্দের কথা না ভেবে অপর্ণার এত খেয়াল না রাখলেও চলবে তোর। দিদি, আমি সৈকতের কথা ভেবেই বলছিলাম। আমি তোর মা, আমি জানি সৈকত অপর্ণাকে কতটা ভালোবাসে। অপর্ণাকে ছাড়া ও আজকাল কিরকম মন মরা হয়ে থাকে। তাই আমি তোমাকে বলছিলাম যে গুরুদেবের সঙ্গে একটু কথা বলে যদি কিছু একটা ব্যবস্থা করা যায়। তোর কি ধারণা আমার এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই? আমি গুরুদেবকে ফোন করেছিলাম, উনি কেদারে গেছেন। ফিরে এলে ওনার সঙ্গে আমি কথাবার্তা বলবো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করবে তাই করো। আমি আসছি। বড্ড বেশি ভাবনা তো অপর্ণার জন্যে। ওই অপর্ণার জন্য তোর ছেলের যে কত বড় ক্ষতি হতে পারে সেটা তুই ভাবতেও পারছিস না। সে তুমি যাই বলো, এই তোমার দুর্গাপুর যাওয়ার সিদ্ধান্ত আমার মোটেই পছন্দ হয়নি। বয়সটা ভাববে তো, শরীরটাও ভালো নেই। সেরকম কিছু করতে পারি না ঠিক কথা, কিন্তু তবু এতদিন চোখের সামনে তো ছিলে, দুবেলা দেখতে তো পেতো। আরে আমি তো মাঝে মাঝে আসবো। আর এমনও হতে পারে দোয়েল যদি কাজকর্ম নিজের ঠিক মতো বুঝে নিতে পারে, তাহলে হয়তো ওকে সব কাজের দায়িত্ব দিয়ে আমি চলেই গেলাম। ও মা, তাহলে দোয়েল কি একা একা থাকবে নাকি ওখানে? কেন একা একা থাকবে কেন? ওখানে কাজের লোকজন সব তো থাকবে। আর কিছুদিন তো আমি আছি, আমি তো এখনই চলে আসছি না ওকে একা ছেড়ে। কিরে দোয়েল, তুই হাঁপাচ্ছিস কেন? কই না তো।
শোন, আমাদের তো এবার যেতে হবে দুর্গাপুরে। সব অ্যারেঞ্জমেন্ট তো ঠিক হয়েই আছে, আর প্রজেক্টের পেপার ওয়ার্কস যা বাকি ছিল সেগুলো হয়ে গেছে। তা এখন তোর মীরামা আবার বলছে তোর সঙ্গে একটু কথা বলতে। তা বল, কি বলবার আছে তোর? তুই আমার সঙ্গে দুর্গাপুরে যাবি তো? কিছুতেই ছাড়বো না। তোমাকে আমি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। I love you, রুদ্র। তুমি শুধু আমার। কিরে, চুপ করে রইলি কেন? বল। আমি যাব বাবা, আমি যাব। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে নিয়ে চলো। আমার আর এখানে থাকতে একদম ভালো লাগছে না। আপনি বলুন কবে যাবেন, আমি তাড়াতাড়ি আমার লাগেজ গুছিয়ে নেব, একদম রেডি হয়ে থাকবো। ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই তোকে নিয়ে আমি চলে যাব। কি, আমি তোমায় বলেছিলাম না যে দোয়েলের সঙ্গে আর কথা বলার কোনো দরকার নেই? আমি তো জানিও কি চাইছে। একটা মেয়ের মুখ দেখলে তো বোঝা যায়। না মীরা, এখানে আর এক মুহূর্ত থাকতে চায় না ও। তুমি দোয়েলের মুখটা ভালো করে লক্ষ্য করেছো? লক্ষ্য করার কি আছে? ও খুব কষ্টে আছে মীরা, বুঝতে পারছো না? আমি তোর বাবা, আমি ঠিক বুঝতে পারি। রুদ্রর সঙ্গে দোয়েলের ডিভোর্সটা হয়ে গেলেই আমি আবার দোয়েলের বিয়ে দেব। একদিন ওর মুখের হাসি আমি কেড়ে নিয়েছিলাম, সেই হাসি যতক্ষণ না ফিরিয়ে দিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। হ্যাঁ, তা যা বলেছেন। হ্যাঁ, চলে যাচ্ছে। শরীরটা কদিন ধরে একটু গন্ডগোল করছে, বুঝলেন? না না, ওসব নিয়ে আপনি একদম ভাববেন না, সব আমি দেখে নেব। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি একদম চিন্তা করবেন না। এদিকে আপনার কথা মতোই সব কাজ ঠিকঠাক এগোচ্ছে। দিবাকরের সর্বনাশ এবার নিশ্চিত। থানা রিপোর্ট তৈরি করছে, বুঝলেন? দিবাকরের এবার জেল অনিবার্য। হ্যাঁ, সেরকমই রিপোর্ট ওরা করছে। না না, কেউ বাঁচাতে পারবে না। আপনি ভাবছেন কেন? আমি বলি কি দাদা, আপনি ওই কি যেন মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে কাজ করুন, বুঝলেন? আর আমি এদিকে অর্জুনের মতো লক্ষ্য স্থির রেখে এগোচ্ছি। কি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাদা, না না না, আরে দেখুন, আমরা দুজন আলাদা লোক হতে পারি, কিন্তু আমাদের লক্ষ্য তো একটাই, যে করেই হোক দিবাকরকে শেষ করা, তাই তো? ঠিক আছে ঠিক আছে, রাখছি দাদা। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ইন্সপেক্টর, কি খবর? অবশ্য ভালোই। কি ব্যাপার গজেনবাবু, কার জন্য রামায়ণ মহাভারত সব এক করে ফেললেন? মেঘনাথের সাথে অর্জুন জুটি হিসেবে দারুণ, দুজনেই বীর সন্তান। যাক, সব কথা থাক। এই আপনাকে যে কপিগুলো আনতে বলেছিলাম, সেগুলো এনেছেন? নিশ্চয়ই, গজেন গোসাই বলবে না সেটা করা হবে না। এই নিন ফাইল, এর মধ্যে রিপোর্টের সব কপি আছে। ধন্যবাদ ধন্যবাদ ইন্সপেক্টর, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।
আর আপনি আমার জন্য এত বড় একটা কাজ করে দিলেন, আপনাকে তো আর খালি হাতে ফেরানো যাবে না। দাঁড়ান দেখি পকেটে কি আছে। এই 25,000 আছে, ঠিক আছে? কাজ যত এগোবে টাকাও তত। ঠিক আছে অজেনবাবু, আরে আমি আপনাকে পোষাবো, আপনি আমাকে পুষিয়ে দেবেন, এটাই তো ভদ্রলোকের চুক্তি। এতে এত কথা বলার কি আছে? ঠিক বলেছেন, ঠিক বলেছেন ইন্সপেক্টর। যে করেই হোক আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। আমাদের লক্ষ্য একটাই, দিবাকর দেবরায়ের সর্বনাশ, বুঝলেন? সেটা না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের শান্তি নেই। নিতাই, মা, বাবুর কফি। সত্যি সকালে 2-3 কাপ কফি না হলে ওর চলে না। কি যে কফির বাতিক। আচ্ছা নিতাই, বলছিলাম আজকে খুব বেশি রান্না করো না, হ্যাঁ? লাউ আর চিংড়ি যখন এনেছো তখন লাউ চিংড়িটা করে ফেলো, আর চিকেন রান্না করো, কারণ সৈকত আবার চিকেন খেতে পারে হয়তো। আচ্ছা মা, বাবুকে এক্ষুনি বেরোবে? আমাকে তো কিছু বলেনি, একবার জিজ্ঞেস করে দেখি। তুমি রান্নাটা বসিয়ে দাও, আবার সবাই যদি একসঙ্গে বেরোয় তখন সামলে উঠতে পারবে না। নিতাইদা, আমাকে খেতে দিয়ে দাও। তুই এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলি? রেডি হব না? নার্সিংহোমে যাচ্ছি, এতখানি কাজের দায়িত্ব নিয়েছি। তুমি তো জানো যে আমি কোনো দায়িত্ব নিলে সেটা ঠিক মতন পালন করার চেষ্টা করি না? সে তো আমি জানি, সেজন্য তোকে যে কোনো দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে যাই। কি হলো, খেতে দাও। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। আচ্ছা মা, যা রান্না হয়েছে তাই দিয়ে দিই। মাকে জিজ্ঞেস করা কি আছে নিতাইদা, খেতে দাও আমাকে। আর শোনো, কাল থেকে কিন্তু আমি এই সময় বেরোবো, বুঝতে পেরেছো? তোমার কোনো চিন্তা নেই, আমি কালকে থেকে খাবার সময় তোমার একটা বাটি সাজিয়ে খেতে দেবো। কেন? বাটি ভর্তি করে দেওয়ার কি আছে? আমার কি আইবুড়ো ভাত নাকি? কি হলোটা কি, দাঁড়িয়ে আছো কেন? যাও। রণদা বারবার বলেছে সকাল সকাল নার্সিংহোমে পৌঁছতে, কত দেরি হয়ে গেল বলো তো? যাবি বাবা যাবি, এত ব্যস্ততার কি আছে? ব্যস্ত হবে না? আমার সৈকতের ওপর কত বড় দায়িত্ব। এটা কার? দিবাকর কফি চেয়েছিল। আচ্ছা তুই নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? এতক্ষণ তো ঠান্ডা হয়ে গেল। যা যা দিয়া। হ্যাঁ যাচ্ছি। দিবাকর যখন থেকে তোর ওপর নার্সিংহোমের দায়িত্বটা দিয়েছে, আমি তখন থেকেই জানতাম যে তুই সেটা সুন্দরভাবে পালন করবি। কিছু বুঝতে পারছি না টুইমা, আমার তো এরকম কাজের কোনো এক্সপিরিয়েন্স নেই। কতটা কিভাবে কি করে উঠতে পারবো সত্যি বুঝতে পারছি না। আরে বাবা, যেতে যেতেই অভিজ্ঞতা হয়ে যাবে। তাছাড়া তুই বুদ্ধিমান ছেলে, দেখবি ধীরে ধীরে সব তোর আয়ত্তে এসে গেছে। কি জানি কি হলো কি নিতাইদা, হাত চালাও। হ্যাঁ দিচ্ছি। আমি ছোটবেলার মতন আজকে কিন্তু তোকে খাইয়ে দেবো। তোর মনে আছে তোর যখন স্কুলে যেতে দেরি হয়ে যেত, আমি তোকে তখন জোর করে ধরে কিরম গ্রাস করে করে খাইয়ে দিতাম। মনে নেই আবার। আমি জুতো পরছি একদিকে আর একদিকে তুমি সমানে খাইয়ে যাচ্ছ আমাকে। মা এসে হাত পাকা করছে, তোর কারো দিকে মন নেই, তুই খালি তোর তুই মা। আমার সৈকত, কি ভালোবাসতিস তুই ছোটবেলা থেকে আমাকে। সত্যি সৈকত এত মিষ্টি ছিলেন।